হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে। আজকের তোমাদের শিফটটা করাবো 18ই আগস্ট 2022 শিফট 3, অর্থাৎ এটা তোমাদের কিন্তু পার্ট 10 এর ভিডিও। তোমাদের যেমন কথা দিয়েছিলাম ঠিক তেমন প্রিপারেশন চলছে। কালকে তোমাদের ম্যাথ ক্লাস আসবে। এই যে উইকটা অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই যে উইকটা এটা খুব দুর্ধর্ষ উইক, কারণ ভারতের অষ্টাদশ লোকসভার ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্ট বেরোবে। যদিও সেই রেজাল্টের উপর আমাদের কিছু নির্ভর করছে না, তবুও ওই উইকেই কিন্তু তোমাদের পুরো উইকটা জুড়ে কিন্তু থিওরি ক্লাস হবে। ঠিক আছে, থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ ক্লাসগুলোও হবে, কিন্তু ম্যাক্সিমাম আমি ট্রাই করবো ওই উইকটাতে আমি বেশ কিছু থিওরি ক্লাস নিয়ে আসা। তো থিওরি ক্লাস তোমাদের কিন্তু হবে। তো ক্লাস শুরুর আগে তোমাদের প্রথম যে কথাটা আমি বারবার বলি, যে ক্লাসে নতুন হয়ে গেলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং ক্লাসগুলোকে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, ক্লাস যত তোমরা শেয়ার করবে তত ফ্রিতে ইউটিউবে কিন্তু আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো। একসাথে ক্লাস হবে, কোনো কথাবার্তা হবে না, শুধু ক্লাস হবে, ট্রিকি প্রশ্ন হবে, এনসিইআরটি আলোচনা হবে, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে, সমস্ত কিছু প্যাকেজ শুধুমাত্র একটা চ্যানেলে, বাংলার একটা চ্যানেলে, দ্যাট ইজ ভিক্টরি এডুকেশন বাই সোমনাথ স্যারে। তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু পাবে, টেকনিশিয়ান, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি, জেই, আরপিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। তো এইভাবে আমাদের কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, একটা টাইমলাইন বলে দিই। জুলাইতে কিন্তু তোমাদের মানে জুন থেকে জুলাই, জাস্ট ভোটের রেজাল্টটা বেরোনোর পরই তোমাদের এনটিপিসি তে প্রায় আমি বলতে পারি 10 to 15K মতো ভ্যাকেন্সি থাকবে, যার এক্সাম এক্সপেক্ট করা যাচ্ছে ডিসেম্বরে হবে। তাই তোমাদের কিন্তু যে সময়টা রয়েছে সেই সময় কিন্তু রিগোরাস প্র্যাকটিস সেশন তোমাদের চলবে। রিগোরাস প্র্যাকটিস সেশন, আই রিপিট, রিগোরাস প্র্যাকটিস সেশন চলবে। যখন টেকনিশিয়ানের এক্সাম হবে তার একটা কিন্তু ডিটেল অ্যানালিসিস চলবে, শিফট ওয়াইজ অ্যানালিসিস চলবে। তোমরা জানো যে সোমনাথ স্যার বিগত বছরগুলোতেও কিন্তু অফলাইনে ক্লাস করিয়েছে, কিন্তু এখন অনলাইনে এসেছে, তো অনলাইনে চলবে। ঠিক আছে, তো এবার তোমাদের যেটা বলে দিই, সেখানে এই শিফট গুলো তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। এবং যারা চাইছো যে এইবার রেলে একটা সিট তোমার চাই বা তোমার সিলেকশনটা দরকার, এরকম এনসিইআরটি ধরে ধরে করাবো। এনসিইআরটি প্রথম থেকে আমি কিরকম করাই, লাইন বাই লাইন, একটা লাইন বাদ দিই না, লাইন বাই লাইন করাই, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাই। কৌস্তব স্যার তোমাদের ম্যাথ ধরে ধরে করাবে। এই ব্যাচটা কিন্তু স্টার্ট হবে খুব শীঘ্রই, অর্থাৎ 10 তারিখ থেকে স্টার্ট হচ্ছে ব্যাচটা। কিন্তু ভাই আমার অলরেডি কিন্তু 30+ সিট রিজার্ভ হয়ে গেছে। তাই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই 5 জুনের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, 5ই জুনের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে, তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। কারণ তোমরা জানো যে আমি যাদের অ্যাডমিশন নিই তাদের কোর্স কমপ্লিট করে তাদের আমার দায়িত্ব। আমার অলরেডি সমস্ত ব্যাচের কোর্স কমপ্লিট হয়ে গেছে, যারা প্রিভিয়াস ইয়ার্সে ভর্তি হয়েছে। বাড়তি কথা বলে লাভ নেই। যাদের সমস্ত কিছু পড়া রয়েছে, অর্থাৎ যারা বিগিনার নও, শুধুমাত্র রেলের জন্য সায়েন্সটাকে প্রিপেয়ার করতে চাও, তাদের জন্য স্পেশালি সায়েন্সের ব্যাচ তোমাদের জন্য রাখা হয়েছে। শুধুমাত্র সায়েন্সটা পড়বে। এখানে তোমরা অ্যাপ পেয়ে যাচ্ছ, এখানেও অ্যাপ থাকবে, অনলাইন সম্পূর্ণ রকম কোর্স, এনসিইআরটি করানো হবে, ম্যাথ করানো হবে, অর্থাৎ ম্যাথ ইন দ্য সেন্স সায়েন্সের ম্যাথ করানো হবে। এই ব্যাচটা শুধুমাত্র সায়েন্সের জন্য। যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যেতে পারো। প্রচুর স্টুডেন্ট এনরোল করেছে বিগত কয়েকদিনে। তুমিও যদি চাও যে তোমার রেলে একটা সিট পাক্কা থাকা দরকার, রেলের জন্য যদি স্পেশাল হতে চাও, এখানে ভর্তি হতে পারো। দেখো একটা কথা বলি, আমার কিন্তু 10-20টা ব্যাচ নাই, একটাই ব্যাচ করছি শুধুমাত্র রেলের। বহু আগে আমি পুলিশের ব্যাচ করেছি, পিএসসির ব্যাচ করেছি, কিন্তু এই মুহূর্তে আমার শুধুমাত্র রেলের ব্যাচ আছে। পুলিশ এবং পিএসসির ব্যাচ সম্পূর্ণ ক্লোজ। তার কারণটা কি? কারণটা পুলিশ এবং পিএসসি বছরে একবারই পরীক্ষা হবে, একবারই দিতে পারবে, তারপর কবে পরীক্ষা হবে ঠিক নেই। কিন্তু রেলওয়ে মিনিস্ট্রি ডাইরেক্টলি তোমাদের অফিসিয়াল ক্যালেন্ডার পাবলিশ করেছে, প্রত্যেক বছর পরীক্ষা হবে। তো এটা তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ। তো বেশি সময় নষ্ট করব না, এইবার আমরা ডাইরেক্ট ক্লাসে ঢুকে যাব। একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা একবার খেয়াল করো, কি বলছে, নিচের কোনটি উদ্ভিদে কার্বোহাইড্রেট হিসেবে সঞ্চয় হয়? আচ্ছা, উদ্ভিদে কার্বোহাইড্রেট কিভাবে সঞ্চয় হবে? না, উদ্ভিদে কি হবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট সঞ্চয় হবে। সেই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে কার্বোহাইড্রেট সঞ্চয় হচ্ছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি স্টার্চ। অর্থাৎ স্টার্চ রূপে কিন্তু উদ্ভিদে খাদ্যটা সঞ্চয় হয়। অর্থাৎ আলোক শক্তিটা কি হয় না, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। আই রিপিট, আলোক শক্তিটা কিন্তু রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা কোন প্রক্রিয়া হচ্ছে? না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু এটা আমরা দেখতে পাবো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। পরের প্রশ্ন,
নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তাপ শক্তির একক নয়? প্রথম অপশন দেখো কিলোওয়াট, দ্বিতীয় অপশন ওয়াট সেকেন্ড, তৃতীয় অপশন হচ্ছে ক্যালোরি, এবং চতুর্থ অপশন দেখো জুল। খুব ভালো করে খেয়াল করবে। আচ্ছা, তোমাদের ডাউটটা কোথায় হবে জানো তো? তোমরা তো জানো যে ক্যালোরি হচ্ছে তাপের কি একক, ক্যালোরি হচ্ছে তাপের একক, মানে তাপের সিজিএস একক, আর জুল হচ্ছে তাপের এসআই একক। তোমাদের প্রশ্ন হবে স্যার ওয়াট সেকেন্ড আর কিলোওয়াট, এটার থেকে আমি কি করে পার্থক্য করবো? এগুলো দেখে মনে হচ্ছে পাওয়ারের ইউনিট, তাই না? দেখে মনে হচ্ছে পাওয়ারের ইউনিট। ভালো করে এক্সপ্লেনেশনটা শোনো। দেখো, কিলোওয়াট মানে কি? কিলোওয়াট মানে হচ্ছে ওয়াটের আমি যদি 1000 ওয়াট বলি, সেটাকে আমি 1000 ওয়াটকে কি বলবো? যে 1 কিলোওয়াট, তাই না? আচ্ছা, ওয়াট সেকেন্ড মানে কি বলতো? ওয়াট সেকেন্ড মানে কি? ভালো করে ভেবে দেখেছো কি ওয়াট সেকেন্ড মানে কি? ভালো করে ভেবে দেখো। আচ্ছা, ওয়াট মানে কি? প্রথমে আমাকে বলেছে স্যার ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে যে জুল বাই সেকেন্ড, অর্থাৎ কোন বস্তু 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পন্ন করলে তার ক্ষমতাকে আমরা বলে থাকি, তার পাওয়ারকে আমরা বলে থাকি 1 ওয়াট। তাহলে এই ওয়াট সেকেন্ডকে আমরা লিখতে পারি, ওয়াটকে আমরা লিখতে পারি জুল বাই সেকেন্ড ইনটু ওয়াট সেকেন্ড রয়েছে ইনটু সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড এলিমিনেট হয়ে গেল, কে পড়ে থাকলো? জুল। অর্থাৎ এই যে আমার ওয়াট সেকেন্ডটা দিয়েছে, এর ভেতরে একটা একক লুকিয়ে রয়েছে, লুকিয়ে চুপ করে বসে আছে। ওই এককটাকে না, ওই এককটা হচ্ছে কিন্তু জুল। এই জুল এককটা কিন্তু বসে রয়েছে, তার মানে এটাও কিন্তু পক্ষান্তরে তাপেরই একক। তাহলে তাপ শক্তির একক নয় কোনটা? দ্যাট ইজ কিলোওয়াট। কিলোওয়াটটা কি? কিলোওয়াটটা হচ্ছে ওয়াটের একটু বড় ইউনিট, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ারের ইউনিট বা ক্ষমতার ইউনিট, ইলেকট্রিক পাওয়ারের ইউনিট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? কি কি অপশন দিয়েছে? আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন। তো যখনই তোমাদের এই রকম প্রশ্ন দেবে, তখন অ্যাপ্রোচটা তোমার কি হবে? আমি যখনই তোমাদের ক্লাস নিই, তখন একটা কথা পরিষ্কার ভাবে বলে দিই, কি বলতো? যে কিভাবে স্টুডেন্ট অ্যাপ্রোচে তুমি যখন পরীক্ষা হলে যাচ্ছ, মাইন্ড তোমার ক্লিয়ার, তখন তুমি যখন প্রশ্নটা দেখছো, তখন তোমার মাথায় সর্বপ্রথম কি আসা উচিত? এটা কিন্তু একটা কমন প্রশ্ন না, একটা আনকমন প্রশ্ন, বাট কমন প্রশ্ন। কি কমন? না, কনসেপ্টটা কমন। কি কনসেপ্ট কমন? দেখো, আমি তোমাদের বারবার যখন পিরিয়ডিক টেবিলের প্রশ্ন আসতো যখন পড়াতাম, বা আগেও এরকম প্রশ্ন পড়িয়েছি, যারা প্রিভিয়াস শিফটের অ্যানালিসিস গুলো বা প্রিভিয়াস শিফট গুলো দেখেছো, এটা তোমাদের পার্ট 10 চলছে, 9টা পার্ট যারা দেখেছো, কি বলেছিলাম? একটা পর্যায় সারণী যখন বাম দিক থেকে ডান দিকে যাব, তখন পারমাণবিক ব্যাসার্ধ কি প্রায় হ্রাস পায়, আর যখন ওপর থেকে নিচের দিকে যাব একটা পিরিয়ডিক টেবিলে, তখন পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন স্যার? না, কারণ যখন একটা আমি কি বরাবর যাচ্ছি? পিরিয়ড বরাবর যাচ্ছি, একটা পিরিয়ডের বাম দিক থেকে ডান দিক বরাবর যাচ্ছি, তখন কি হচ্ছে? না, তখন এই যে ইলেকট্রনের ওপর যে কেন্দ্রের যে শক্তিটা, এই শক্তিটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? টানটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। যত এর মধ্যে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যখন একটা একটা করে যাবো, যেমন লিথিয়াম, তারপরেরটা যাচ্ছি, ঠিক আছে, বোরন, কার্বন, কার্বনের পর নাইট্রোজেন, নাইট্রোজেনের পর কার্বনের পর যখন যাচ্ছি, তখন কি হচ্ছে? তখন কি হবে? না, তখন কিন্তু কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন যখন আমরা যাচ্ছি, তখন একটা করে ইলেকট্রন বাড়ছে বাম দিক থেকে ডান দিকে। তাহলে যখন ইলেকট্রন বাড়ছে, তখন কি হচ্ছে? না, এরকম টান বৃদ্ধি পাচ্ছে। আর টান বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে? না, বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। কিন্তু যখন ওপর থেকে নিচের দিকে যাচ্ছ, দেখো, মনে করো সোডিয়াম, সোডিয়ামের কত? 11। সোডিয়ামের জাস্ট নিচেই রয়েছে পটাশিয়াম। পটাশিয়ামের কত? না, পটাশিয়ামের হচ্ছে 20, তাই তো? না, 20 তো ক্যালসিয়াম, 20 তো ক্যালসিয়াম, পটাশিয়ামের 19। ঠিক আছে, হ্যাঁ 19, পটাশিয়ামের 19। তাহলে দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, তাহলে কি হবে? না, 2, 8 আর 1, তার মানে কি হবে? না, এখানে দুটো থাকবে, তারপরেরটা 8টা থাকছে, এবং তারপরেরটা কটা থাকছে? না, 1টা থাকছে। ক্লিয়ার? তাহলে যখন তুমি পটাশিয়ামের করছো, দেখো 2, 8, 8, 1, দেখো একটা সেল বেড়ে গেছে। তার মানে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, তখন কি হবে? দেখো যে 2, তারপরটা থাকছে 8টা, তারপরটা থাকছে 8টা, তারপর থাকছে 1টা। যখনই তুমি আবার এর নিচে যাবে, তখন কি হবে? আবার একটা সেল বেড়ে যাচ্ছে। অর্থাৎ উপর থেকে যখন নিচে যাব, তখন লাস্ট কক্ষের ইলেকট্রন নাম্বারটা ফিক্সড থাকছে, বাট সেল একটা একটা করে বেড়ে যাচ্ছে, একটা একটা করে কক্ষ অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে কি, উপর থেকে যত নিচের দিকে যাব, তত কি হবে? না, তত পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্লিয়ার? এই অবধি তোমার কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো। আচ্ছা, আমাকে এখানে দিয়েছে অক্সিজেন। অক্সিজেন কত নম্বর গ্রুপে থাকে? অক্সিজেন কত নম্বর গ্রুপে থাকে? 16 নম্বর গ্রুপে থাকে। অর্থাৎ প্রথমে অক্সিজেন থাকে। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8।
অক্সিজেনের জাস্ট পরে কে থাকবে? 17 নম্বর গ্রুপে কে থাকবে বলো? দ্যাট ইজ হ্যালোজেন গ্রুপ, যাকে বলে ফ্লোরিন থাকবে। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 9। এগুলো তোমাদের মনে রাখতে বলেছিলাম। ঠিক দেখো, তাহলে অক্সিজেনের থেকে যখন অক্সিজেনের ডান দিকে ফ্লোরিন আছে, মানেটা কি? মানে হচ্ছে অক্সিজেনের থেকে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ কম, কারণ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। কিন্তু এই যে ক্লোরিন, আয়োডিন, এরা কোথায় আছে? এরা দেখো ঠিক 17 নম্বর গ্রুপেই আছে। হ্যালোজেন গ্রুপটা তোমাদের মনে রাখতে বলেছিলাম। হ্যালোজেন গ্রুপ কি বলেছিলাম? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এখানে থাকে। তাহলে দেখো ওপর থেকে যখন নিচের দিকে নামবো তখন কি হবে? যত ওপর থেকে নিচের দিকে নামবো তত কি হবে না, পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে। তাহলে ফ্লোরিনের যা পারমাণবিক ব্যাসার্ধ, ক্লোরিনের তার থেকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি। ক্লোরিনের যা পারমাণবিক ব্যাসার্ধ তার থেকে ব্রোমিনের বেশি, আর ব্রোমিনের থেকে আয়োডিনের বেশি। এখানে তো ব্রোমিন অপশনে নেই, তাহলে কি আছে? আয়োডিন। তাহলে আয়োডিনের সব থেকে বেশি হবে। কেন? না, কারণ আয়োডিন কি হয়েছে? অনেকটা নিচে রয়েছে। যেহেতু নিচের দিকে রয়েছে, উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এখানে আয়োডিন হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? এইভাবে পুরো বিষয়টা তোমাকে মাথার মধ্যে ভাবতে হবে এবং নিয়ে আসতে হবে। 17 নম্বর গ্রুপ তো তুমি যদি বলো স্যার 17 নম্বর গ্রুপ কার মনে থাকে, ভাই ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা মনে রাখতো, এটা পরীক্ষা আছে। তড়িৎ ঋণাত্মক, যদি এখানে বলতো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, তুমি কি বলতে? ক্লোরিন বলতে। তুমি যদি বলতে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি, তখন তুমি উত্তর দিতে ক্লোরিন। এগুলো পরীক্ষায় আসে। তো এই 17 নম্বর গ্রুপটা তোমাকে মনে রাখতে হবে, তাই না? চলো নেক্সট। এই যে আমি এখানে দিয়েছি দেখো, পিরিয়ডিক টেবিলটা তোমাদের বলে দিচ্ছি। এই 1 থেকে এই পর্যন্ত টোটালটা মুখস্থ করবে, এবং এই 13 নম্বর গ্রুপের এতটা পর্যন্ত এই সিঁড়িটা, এই সিঁড়িটা মুখস্থ করবে। 14 নম্বর গ্রুপের এই পর্যন্ত, 15 গ্রুপে এই পর্যন্ত, 16 গ্রুপে এই পর্যন্ত, 18 গ্রুপের পুরোটা, ঠিক আছে? 17 গ্রুপে পুরোটা, এই দেখো এই এতদূর পর্যন্ত। আয়োডিন, অ্যাস্টাটিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে? কারণ অ্যাটমিক নাম্বার তো মনে রাখা পসিবল না। তুমি ভাববে যে হয়তো অ্যাটমিক নাম্বার মনে রেখে করতে হবে, 53 অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে, সেটা তো সম্ভব না। কিন্তু গ্রুপটা মনে রাখা পসিবল। আবার তোমাকে এইখানটা রুবিডিয়াম পর্যন্ত মনে রাখতে হবে, এই জায়গাটা স্ট্রনসিয়াম পর্যন্ত মনে রাখতে হবে, বাকি এগুলো না রাখলে হবে। 11টা শুধু মনে রাখবে। কেন না, এই গ্রুপটাকে আমরা কয়েন্স মেটাল বলি, কারণ এখানে যেগুলো থাকে, যে মেটাল গুলো, সেগুলো দিয়ে কয়েন তৈরি হয়। কপার, হ্যাঁ, এজি, এইউ, সোনা, সিলভার, এগুলো দিয়ে তো আগেকার দিনে কয়েন তৈরি হতো। এটাকে কয়েন্স মেটাল বলা হয়, মানে কয়েন্স মেটালের গ্রুপ বলা হয়। ঠিক আছে, নেক্সট। এটা খুব কনসেপচুয়াল প্রশ্ন, এটা ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন, ভালো করে বুঝবে। আনুভূমিক ভাবে সোজা তারের মধ্য দিয়ে প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এখানে প্রবাহ না, প্রবাহী তড়িৎ বা কারেন্ট পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে এই দিকটা আমাদের ওয়েস্ট দিক, আর এই দিকটা যদি ইস্ট হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। তাহলে পূর্ব প্রান্ত থেকে আমি যদি এখান থেকে আমার চোখটাকে রাখি, এখান থেকে আমার চোখটাকে রাখি, চোখটা খুব খাজা দেখতে হয়েছে, চোখটাকে রাখি, তাহলে চৌম্বক ক্ষেত্র রেখার দিক কি হবে? চৌম্বক ক্ষেত্র রেখার দিক কি হবে? আচ্ছা একটা কথা বলো, আমরা যে থাম রুল দেখেছি, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল না, থাম রুল এরকম করে, অর্থাৎ আমার এই থামটা ভালো করে বুঝবে। মনে করো এই দিকে কারেন্ট যাচ্ছে, আমি তোমাদের বারবার প্র্যাকটিক্যালি বিষয় বোঝানোর চেষ্টা করি। এই দিকে কারেন্ট যাচ্ছে, এটা কারেন্টের প্রবাহ তার। আমার থামটা যদি কারেন্টের প্রবাহের দিক নির্দেশ করে, তোমরা জানো যে কোনো একটা প্রবাহী তড়িতের মানে প্রবাহের মধ্য দিয়ে, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট যায়, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে যখনই এই মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টের অভিমুখ যদি এটা হয়, আমি যদি এদিকে আঙুল করে রাখি, তাহলে ঠিক দেখো এই দিক বরাবর কিন্তু একটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এই দিক বরাবর। হাতের আঙুলটা কোন দিকে ঘুরছে? এই দিক বরাবর, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে। কিন্তু ক্লকওয়াইজ কোন দিক থেকে ঘুরলে, কোন দিক থেকে দেখলে? যদি আমার কারেন্টটা যাচ্ছে এই দিকে, আর এই দিকে এটা ঘুরছে, এই দিকে হাতটা ঘুরছে, তুমি নিজে নিজে হাত ঘোরাও দিলে বুঝতে পারবে। এই দিকে দেখো, এই দিকে কারেন্ট গেলে এই দিকে হাত ঘুরছে, এই দিকে হাত ঘুরছে, ঠিক আছে? কিন্তু তুমি যখন এখান থেকে দেখছো, অর্থাৎ পশ্চিম দিক থেকে দেখছো, নিজে নিজে দেখবে বাড়িতে, তখন দেখবে এটা ক্লকওয়াইজ ঘুরছে। বাট তুমি যদি পূর্ব দিক থেকে ঘোরো, এদিক থেকে দেখো, তাহলে কি দেখবে? এটা এদিক বরাবর ঘুরছে। অর্থাৎ আমি যদি এখানে চোখটা রাখি, তাহলে দেখবে যে এই দিক বরাবর ঘুরছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। তুমি তখন দেখবে, ভালো করে বোঝো। হাতটা ঘোরাবে এইরকম করবে। আমি তোমাদের প্রত্যেকটা জিনিস হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, কেন বলো? তাদের প্র্যাকটিক্যাল আইডিয়াটা মাথার মধ্যে ঢোকে। তুমি এই দিকে ঘুরিয়ে দেখো, এই দিক বরাবর যাচ্ছে। কোন দিক বরাবর যাচ্ছে? আমি যদি এদিক থেকে দেখি ক্লকওয়াইজ লাগছে, বাট এদিক থেকে যদি দেখো তাহলে মনে হবে যেন অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে কোন দিক বরাবর যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরতে থাকবে। ক্লিয়ার? তাহলে কি হবে? কাঁটার বিপরীতে, আর
তারের লম্ব বরাবর আমি তো দেখছি কি এই দিক বরাবর তো ঘুরছে, যখন ঘুরছে এই দিক বরাবর ঘুরছে, তার মানে কি হবে তারের সাথে লম্ব বরাবর এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তারের সমতলে মানে কি, সমতলে মানে এই দিক বরাবর না, তারের সঙ্গে লম্ব ভাবে। তাহলে অপশন এ উইল বি রাইট অ্যান্সার। এটা বাড়িতে গিয়ে নিজেরা করবে, নিজেরা একটু করবে জিনিসটা করে করে দেখে, তাহলে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। দেখো ছবিটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা পিডিএফ গুলো পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওখানে জয়েন করে যাও, ঠিক আছে। আচ্ছা, একটি চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখা একটি কারেন্ট বহনকারী পরিবাহীর ওপর বল নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? একটা কারেন্ট যাচ্ছে, এটা চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র রাখছি, তাহলে কোনটা প্রয়োগ করবো আমি? এই যে সেদিন দেখালাম এত করে, দেখালাম যে এত করে কি রাখবো, দ্যাট ইজ এই যে কারেন্ট যাচ্ছে এদিকে ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট যাচ্ছে এদিকে ম্যাগনেটিক ফিল্ড, আর এদিকে বল কাজ করছে, তাহলে কি হবে? বাম হাত না ডান হাত? আমার এটা এখানে তো ডান হাত তো লিখছি, এটা কি হাত? বাম হাত, দ্যাট ইজ ফ্লেমিং এর বাম হাতের নিয়ম। আর ফ্লেমিং এর ডান হাতের নিয়ম কোথায় ব্যবহার করা হয়? দ্যাট ইজ জেনারেটর। এটা কতবার বলেছে, এটা কতবার প্রশ্ন আসছে জেনারেটরে। আর ফ্লেমিং এর বাম হাতের নিয়ম মোটর। শ্বাস প্রশ্বাসের হার সালোক সংশ্লেষের হারের চেয়ে বেশি হলে উদ্ভিদ কিভাবে প্রভাবিত হবে? আচ্ছা খুব ভালো কথা। এবারে প্রথম আমাদের বুঝতে হবে যে সালোক সংশ্লেষে কি উৎপন্ন হয় না, সালোক সংশ্লেষে খাদ্য উৎপন্ন হয়, খাদ্য উৎপাদন হয়। আর শ্বসনে কি হয় না, শ্বসনে শক্তি উৎপাদন হয়। ভালো করে বুঝবে, শ্বসনে শক্তি উৎপন্ন হয় আর সালোক সংশ্লেষে খাদ্য উৎপন্ন হয়। শ্বসনের যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তিটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? শক্তিটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? শক্তিটা খাদ্য থেকে উৎপন্ন হচ্ছে। তোমার দেহে যদি খাদ্য না ঢোকে, আমাদের দেহে যদি খাদ্য না ঢোকে, তাহলে শক্তি কি করে উৎপন্ন হবে? এবারে কি হবে, যদি সালোক সংশ্লেষের তুলনায় শ্বসনের হার বেশি হয়ে যায়, তাহলে কি উৎপন্ন হবে? প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হবে। খাদ্য উৎপন্ন হচ্ছে না, শক্তি উৎপন্ন হচ্ছে, তার মানে কি হবে? পেটের মধ্যে খিদে তৈরি হবে। শুধু খিদে হবে কিন্তু শক্তি হয়ে যাবে, শক্তি অপচয় হয়ে যাবে। তোমার দেহে যখন প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, এটা তুমি কাজে লাগাতে পারবে না, শক্তি অপচয় হয়ে যাবে। এদিকে খাদ্য বস্তু আসছে না, তাহলে কি হয়ে যাবে? বেশি খাদ্য অক্সিডাইজড হবে। অক্সিডাইজড কেন হবে? অক্সিডাইজড হলেই তো শ্বসন মানেই তো অক্সিডাইজ হচ্ছে, আর সেখান থেকে শক্তি বেরিয়ে আসছে। অক্সিডাইজ না হলে শক্তি কি করে বেরোবে? অর্থাৎ তখন উদ্ভিদের স্টারভেশন দেখা যাবে, অনাহার দেখা যাবে। অর্থাৎ খাদ্য অক্সিডাইজ হবে এবং অনাহার দেখা যাবে। প্রচুর পরিমাণ খাদ্য সঞ্চয় করবে। খাদ্য কি করে সঞ্চয় করবে? তো শক্তি উৎপন্ন হবে, শক্তি তো সঞ্চয় রাখতে পারবে না, শক্তি তো খরচ করতে হয়, শক্তি তো সঞ্চয় থাকবে না। তাহলে তো একদিন বেশি করে খেয়ে দুদিন না খেলে চলতো, তাই না? সেটা কি হয়? হয় না। খাদ্য সঞ্চয় হয়, শক্তি সঞ্চয় হয় না। মানুষের রেচন অঙ্গ হিসেবে কাজ করে না। তোমাদের দেখে কি মনে হচ্ছে? উত্তর দেখে কি মনে হবে? স্যার বৃহদন্ত ক্ষুদ্রান্ত কি করে হয় মানুষের রেচন অঙ্গ হিসেবে কাজ করে? উত্তর হবে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, তাহলে মানুষের রেচন অঙ্গ হিসেবে কাজ করে না কে? কাজ করে না ক্ষুদ্রান্ত। শ্বাসযন্ত্র কি করে কাজ করে স্যার? শ্বাসযন্ত্র কার্বন ডাই অক্সাইডকে বের করে, কার্বন ডাই অক্সাইড একটা রেচন। চামড়া কি করে কাজ করে স্যার? চামড়া থেকে অনেক কিছু, চামড়া থেকেও কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং কিছু কিছু জলীয় আকারে কিছু কিছু বর্জ্য পদার্থ নির্গত হয়। বৃহদন্ত্রই তো মল তৈরি হয়। ঠিক আছে, যেমন আমাদের লিভার, লিভারও কিন্তু একটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। দেখো লিভারও কিন্তু একটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে আমাদের। কিডনি তো অবশ্যই রেচন অঙ্গ, স্কিনও একটা কিন্তু রেচন অঙ্গ, লাংসও একটা রেচন অঙ্গ, এবং আমাদের বৃহদন্ত্র কিন্তু একটা রেচন অঙ্গ, লিভারও কিন্তু রেচন অঙ্গ, এটা মনে রেখে দাও। ঠিক আছে, কিন্তু ক্ষুদ্রান্ত কি করে রেচন অঙ্গ হয়? ক্ষুদ্রান্ত খাদ্য শোষণ করছে এবং খাদ্যের কমপ্লিট যে ডাইজেশন, সেই কমপ্লিট ডাইজেশনটা কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে আমরা দেখতে পাই। কমপ্লিট ডাইজেশনটা আমরা ক্ষুদ্রান্তের মধ্যে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, হিটিং ডিভাইসের হিটিং এলিমেন্ট তৈরির জন্য বাছাই করে উপাদানদের যে গুণটি থাকতে হবে। আচ্ছা মনে করো হিটারে আমি একটা তার দিয়েছি, সেই তারটা হিটিং হবে, তাহলে কিভাবে হিটিং হবে? তারটা কিভাবে হিটিং হবে? তোমরা নিশ্চয় জানো যে আর ভ্যারাইজেস টি, অর্থাৎ রোধ যত বেশি হবে, রোধ যত বেশি হবে তার তত তাপ বেশি উৎপন্ন হচ্ছে। এখানে প্রোধ নয়, এটা রোধ হবে। হ্যাঁ, এটা রোধ হবে, তাহলে কম রোধ 3 নম্বরটা ভুল হবে। আচ্ছা তুমি একটা জিনিস বলো, যে যদি তাপ বেশি উৎপন্ন হয় আর বস্তুটার গলনাঙ্ক কম হয়, তাহলে সেটা তো গলে পড়ে যাবে, বেশি দিন টিকবে না। তাহলে সেটাকে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে। তাহলে 1 নম্বর অপশনটা ঠিক রয়েছে। উচ্চ প্রতিরোধ ক্ষমতা, রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে কি? রেজিস্টিভিটি কার হয়? একটা পার্টিকুলার মেটালের, একটা নির্দিষ্ট মেটালের নির্দিষ্ট রেজিস্টিভিটি থাকে। এটা কতবার তোমাদের বলেছি প্রিভিয়াস লেসন গুলোতে। তার মানে রেজিস্টিভিটি যার বেশি হবে পার্টিকুলার, তার রেজিস্ট্যান্সটা অটোমেটিক্যালি বেশি হবে। আই রিপিট, রেজিস্টিভিটি যার বেশি হবে তার রেজিস্ট্যান্স অটোমেটিক বেশি হবে।
তাহলে এটাও ঠিক যে উচ্চ প্রতিরোধ ক্ষমতা, কিন্তু যদি এখানে থাকতো বেশি রোধ হতে হবে তাহলে তিনটেই ঠিক করতাম, কিন্তু কম রোধ বলেছে মানে তাই আমি ভুল করলাম। তাহলে 1 and 2 উইল বি ইউর রাইট অ্যান্সার। নেক্সট, একটি গোলাকার আয়না দ্বারা উৎপাদিত বিবর্ধন হলো -0.5, তাহলে আয়না দ্বারা গঠিত চিত্র কিরূপ হবে, ভালো করে বোঝো। তো প্রথমে আমি বলি যে বিবর্ধন মানে কি, বিবর্ধন মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, এম। মনে করো এটা একটা আমাদের অবতল দর্পণ। আমি বারবার বলেছি তোমাদের প্রতিদিন যে আমার যে দুটো ক্লাস করা রয়েছে, দুটো মাস্টার ক্লাস, দুটো করে আসলে এগুলো তোমাদের এক্সট্রা করে বোঝাতে হবে না, দুটো ক্লাস করে নেবে, আলোর প্রতিফলন এবং দর্পণের ক্লাস করানো রয়েছে, ঠিক আছে? তাও বুঝিয়ে দিই তোমাদের। এটা একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের এই জায়গাটা ফোকাস আছে, ঠিক আছে? এম মানে কি, এম মানে হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি হয় দর্পণের ক্ষেত্রে, -v/u। সবসময় মনে রাখবে ম্যাগনিফিকেশন যদি গ্রেটার দেন 1 হয়, ম্যাগনিফিকেশন যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা কিন্তু বস্তু লেস দেন প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্বটা কিন্তু বড় হয় বস্তুর থেকে। কিন্তু এক্ষেত্রে আমি কি দেখছি, এক্ষেত্রে আমি দেখছি যে এমটা লেস দেন 1। কেন, এমটা কত, 0.5, 0.5 মানে হাফ, হাফ মানে তো লেস দেন 1। তাহলে যেহেতু এম লেস দেন 1, তিনটে জিনিস আসবে। এম গ্রেটার দেন 1 হলে কি হবে না, বস্তুটা প্রতিবিম্বের থেকে ছোট হবে বা প্রতিবিম্বটা বস্তুর থেকে বড় হবে। এম লেস দেন 1 হলে কি হবে না, বস্তুটা প্রতিবিম্বের থেকে বড় হবে বা প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট হবে। এম ইকুয়াল টু 1 হলে কি হবে না, বস্তু ইকুয়াল টু প্রতিবিম্ব তৈরি হবে, বস্তু ইকুয়াল টু প্রতিবিম্ব হবে। তাহলে এখানে কি রয়েছে, এখানে তো এম লেস দেন 1 রয়েছে, তার মানে অবশ্যই বস্তুটা কি হবে, অবশ্যই বস্তুটা ছোট হবে। তাহলে ছোট কোন দুটো জায়গায় দেখা আছে, দেখি এই দুটো জায়গায় দেওয়া আছে। আর একটা জিনিস মনে রাখো, এম ইকুয়াল টু কি হয় ভালো করে বুঝবে, এম ইকুয়াল টু কি হয় -v/u। তার মানে বোঝো যে ইউ যদি মাইনাস হয়, ভি যদি মাইনাস হয়, ভালো করে বুঝবে, ইউ যদি এখানটা থাকে আর ভিও যদি এখানটা থাকে তাহলে তবে দুটো কি হবে, দুটো সদ্বিম্ব, অর্থাৎ বাস্তব যেটাকে বলা আছে সেটা সদ্বিম্ব, যাকে আমি বলি বাস্তব মানে সদ, রিয়েল সদ্বিম্ব হবে। তাহলে এইখানেই তুমি যদি দেখো, এখানে তুমি যদি এম এর যদি এম সমান কি বলেছি, মাইনাস অফ -v আর -u বসা, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে তখন মাইনাস আসছে, তার মানে এম ইকুয়াল টু যদি মাইনাস হয় তাহলে কি হবে, সেটা অবশ্যই রিয়েল ইমেজ হবে। তুমি বলবে স্যার কি করে হবে, মনে করো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, বস্তুটা এখানে বস্তু থাকে আর এখানে তার কি থাকে না, প্রত্যেকটা বস্তু তার ভার্চুয়াল হয়, মানে প্রত্যেকটা প্রতিবিম্ব তার ভার্চুয়াল হয়। তো ভার্চুয়াল মানে কি, ভার্চুয়াল মানে ভিটা পজিটিভ হয়, ভার্চুয়ালের ক্ষেত্রে ভিটা পজিটিভ হয়, তার ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কি হবে, এম ইকুয়াল টু দেখো মাইনাস অফ -v ডিভাইডেড বাই ইউ, সরি +v ডিভাইডেড বাই -u। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, দেখো এম ইকুয়াল টু কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তোমাকে শুধু জাস্ট বিষয়টা বোঝাচ্ছি। তাহলে -v আর -u হলেই তো তবেই না এমটা নেগেটিভ হবে, কারণ এম এর ফর্মুলাটা কি, এম ইকুয়াল টু -v/u। দুটো মাইনাস হলে মাইনাস মাইনাস কেটে গেলে তবেই তো মাইনাসটা পড়ে থাকবে, ভালো করে বুঝবে বিষয়টা। তার মানে যখনই রিয়েল ইমেজ হবে বা সদ প্রতিবিম্ব হবে বা বাস্তব হবে, এখানে বাস্তব বলেছে, অ্যাকচুয়ালি সদ প্রতিবিম্ব বাংলায় বলা হয়, সদ প্রতিবিম্ব হবে, তখনই কিন্তু এমটা কি হবে না, নেগেটিভ হবে। তাহলে উত্তর কি হয়ে যাবে, বাস্তব। বাস্তব। এবার তুমি বলবে স্যার বাস্তব উল্টানো বর্ধিত রয়েছে, বর্ধিত তো হবে না, তাহলে বাস্তব উল্টানো এবং ছোট। আর একটা কথা মনে রাখবে, বাস্তব প্রতিবিম্ব মানেই সেটা উল্টানো, বাস্তব প্রতিবিম্ব কখনো সোজা হবে না, বাস্তব মানেই সেটা উল্টানো, আর ভার্চুয়াল মানেই সেটা খাড়া। ভার্চুয়াল মানে হচ্ছে অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব মানেই সেটা খাড়া বা সোজা থাকবে, আর ভার্চুয়াল তোমার হচ্ছে রিয়েল ইমেজ বা যেটাকে আমি বলছি সৎ প্রতিবিম্ব, সেটা হলেই কিন্তু কি হবে, উল্টানো হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? বাড়িতে এগুলো করে দেখবে, শুধুমাত্র বসে দেখবে না, বাড়িতে এগুলো করে করে দেখবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, কিছু উদ্ভিদ তাদের শিকড় থেকে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, উদাহরণ কি হবে, আচ্ছা ক্যাকটাসে নতুন উদ্ভিদ কি করে তৈরি হয়, ক্যাকটাসে নতুন কি করে তৈরি হয়, তার ইয়ে থেকে তৈরি হয়, ওপর থেকে তৈরি হয়। আদার আদার তো মৃদগত কাণ্ডের মাধ্যমে কন্দ তৈরি হয়, সেখান থেকে হয়। পাথরকুচি তো পাতা থেকে তৈরি, তাহলে উত্তর কি হয়ে যাবে, মিষ্টি আলু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন রাসায়নিক বিক্রিয়াটা ক্লোর ক্ষার বিক্রিয়া? আচ্ছা, তো প্রথমে যখন তুমি অপশন দেখছো, তোমাকে আমি বারবার বলেছি ক্লোর ক্ষার বিক্রিয়া মানে কি, ক্লোর ক্ষার বিক্রিয়া মানে NaCl এর উপর কি করা হবে, ইলেকট্রোলাইসিস করা হবে।
অর্থাৎ আমাদের যে শিল্প উৎপাদন বা ইন্ডাস্ট্রিয়াল উৎপাদনে যখন আমরা ক্লোরিন উৎপন্ন করি তখন সেখানে আমরা ক্লোর ক্ষার প্রক্রিয়া ব্যবহার করি। তাহলে এটা তো ব্লিচিং উৎপন্ন প্রক্রিয়া, এটা ব্লিচিং, সেটা তো বন্ধ করে দাও। এটা তো সোডিয়াম বাইকার্বনেট NaCO3, তাহলে সোডিয়াম বাইকার্বনেট নিয়ে এখানে কি হবে? হবে না। এইবার এই দুটো দেখো, NaCl H2O CO2 কি করছে এখানে, NH3 এগুলো কি করছে এখানে এতগুলো ও এটা তো মনে হয় সমীকরণটা কোথাও না কোথাও ভুল লেখা আছে, ঠিক আছে এটা তো পুরো ভুল, এটাই হয়ে যাবে উত্তর NaCl H2O। হ্যাঁ ইলেকট্রোলাইসিস করছে, H2O থাকবে, NaCl H2O NaOH, একদম ঠিক, এইগুলো উৎপন্ন হয়। তোমাদের পরীক্ষার প্রশ্ন চলে আসে যে ক্লোর ক্ষার বিক্রিয়াতে প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়, দেখো প্রোডাক্ট হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, ক্লোরিন এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসে। ক্লোর ক্ষার বিক্রিয়া দেখো, এটা হচ্ছে ক্লোর ক্ষার বিক্রিয়া, যেখানে এখানে ব্রাইন মানে হচ্ছে NaCl কে ব্রাইন বলা হয়, মনে রাখবে, এটা পরীক্ষায় চলে আসে, রেলে বহুবার এসছে এটা, ঠিক আছে। তো এখান থেকে NaOH, এখান থেকে H2, এখান থেকে Cl2 নির্গত হবে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত সার্কিটে 3 ওহম জুড়ে কারেন্ট হলো, ভালো করে দেখো, তোমাদের আগের দিন একটা পড়েছিলাম, কি বলেছিলাম যে 3 ওহম জুড়ে ভোল্টেজ ড্রপ, কিন্তু এখানে বলেছে 3 ওহম জুড়ে কারেন্ট। কিন্তু ভাই একটা কথা বলো তো, যে সিরিজে যখন রেজিস্ট্যান্স গুলো যুক্ত থাকবে তখন কারেন্ট কি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আলাদা আলাদা যাবে? উত্তর হচ্ছে না, কারেন্ট তো একই পরিমাণ কারেন্ট যাবে, যখন কোনো রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত থাকবে তখন একই পরিমাণ কারেন্ট প্রত্যেকটার মধ্য দিয়ে যাবে। অর্থাৎ এই টোটাল সার্কিটে যে কারেন্টটা হবে সেটাই 3 ওহমের মধ্য দিয়েও যাবে, আবার সেটাই 4 ওহমের মধ্য দিয়েও যাবে। তাহলে আমরা ওহমের ল থেকে কি জানি না, ওহমের ল থেকে জানি V = IR। এবার দেখো এই যে দুটো রোধের তুল্য রোধ কত হবে, তুল্য রোধ কি বলেছিলাম, সিরিজে রয়েছে RS সিরিজ, মানে কি হবে R1 প্লাস হচ্ছে R2, অর্থাৎ 3 যুক্ত হচ্ছে 4, তার মানে 7 ওহম হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে কি বার করতে দিয়েছে, I বার করতে দিয়েছে, V = দেখো 5 ভোল্ট দেওয়া রয়েছে, তাহলে I = কি হবে V/R, আর কত বেরিয়েছে 7, তাহলে V কত 5, তাহলে 5/7 অ্যাম্পিয়ার হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এই অঙ্কটা আমি আগেও করিয়েছি, রিপিটেডলি এই অঙ্কটা এসেছে, দুবার চলে এলো, বোঝা গেল। যদি প্যারালালি কানেক্ট থাকতো, এটা যদি এইভাবে কানেক্ট থাকতো, প্যারালালি কানেক্ট থাকতো, তখন কি হতো, তখন হতো কি এদের ভোল্টেজটা একই থাকতো, কিন্তু এখানে I1 কারেন্ট যেত, এখানে I2 কারেন্ট যেত, কারেন্টটা ডিফারেন্ট হতো, তখন আমি বলতাম যে 3 ওহমের মধ্য দিয়ে একটা আলাদা কারেন্ট, 4 ওহমের মধ্য দিয়ে একটা আলাদা কারেন্ট যাচ্ছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা এইটা আমি তোমাদের স্পেশালি ইংলিশে রেখেছি তার কারণ এটা বাংলাতে ঠিক ট্রান্সলেশন হয়নি, যখন আমি দেখছিলাম যাকে ট্রান্সলেশন করতে দিয়েছে ট্রান্সলেশন করতে পারেনি, তো আমি তো বলে দিচ্ছি বাংলায়। অর্থাৎ এমন একটা লাইন যেটা সর্বদা স্ফেরিক্যাল মিররের সঙ্গে অভিলম্বে থাকবে, অর্থাৎ এই একটা তো স্ফেরিক্যাল মিরর, এর সঙ্গে সর্বদা অভিলম্বে থাকবে, মানে এর সঙ্গে সর্বদা লম্ব থাকবে কোন লাইনটা, এটা বলতে চেয়েছে। দেখো প্রথম অপশন বলছে লাইন জয়নিং দ্য পোল এন্ড সেন্টার অফ, এটা ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, এই শিফটে প্রত্যেকটা প্রশ্ন দেখেছো, দুই একটা প্রশ্ন মধ্যে কতটা কনসেপচুয়াল, কোনো ম্যাথ নেই, কিন্তু অনেকে ভাবে ম্যাথ সহজ, কিন্তু দিন দিন যা প্রশ্ন হচ্ছে ম্যাথ তোমাদের কাছে কিন্তু সহজ হয়ে যাচ্ছে, কিন্তু এই কনসেপ্ট গুলো কঠিন হয়ে যাচ্ছে। দেখো কেন আমি বলি যে আলোর ক্লাসটা আমার করা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। এটা একটা অবতল দর্পণ, অবতল দর্পণ, এবার হয়েছে কি লাইন জয়নিং দ্য পোল এন্ড সেন্টার অফ কার্ভেচার, পোল কোনটা, এটা পোল, এটা পোল, এবং সেন্টার অফ কার্ভেচারটা কোন জায়গায় থাকে, এই জায়গাটা সেন্টার অফ কার্ভেচার। তাহলে দেখো এই যে লাইনটা, এটা কি এটা কি এই দর্পণটার উপর লম্ব, জি অবশ্যই স্যার এটা লম্ব, তার মানে এটা ঠিক আছে, এটা অবশ্যই লম্ব। নেক্সট দেখো লাইন জয়নিং দ্য সেন্টার অফ কার্ভেচার এন্ড দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। আচ্ছা আমি একটা কথা বলেছিলাম, যখনই সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যাবে কোনো একটা পয়েন্ট অফ ইনসিডেন্স, তখন কি হবে, সেটা ওইভাবেই ফিরে যাবে। অর্থাৎ আমি যদি কখনো এইভাবে কোনো লাইন ড্র করি তখন এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, অর্থাৎ এটাও ঠিক আছে। আর যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, বা তুমি এইভাবেও যদি করো এটাও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তোমার দেখে মনে হচ্ছে তো সূক্ষ্মকোণ, বাট এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি হচ্ছে, ক্লিয়ার। তো এই জন্য এটাও কিন্তু তোমাদের সঠিক, বাট এই যে ফোকাস, এই ফোকাসের সঙ্গে কিন্তু কোন রকম কোনো ফোকাস এন্ড পয়েন্ট অফ ইনসিডেন্সের সঙ্গে কিন্তু কোন রকম কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে না, বোঝা গেছে। যখন ফোকাস দিয়ে যাবে, যখন এইভাবে আসবে, এইভাবে যাবে, তখন ওটা কি হবে, বা যখন এইভাবে আসবে ফোকাস দিয়ে যাবে, এইভাবে এসে সোজাসুজি বেরিয়ে যাবে, তখন কিন্তু ওটা 90 ডিগ্রি হবে না। ওটা 3 নম্বরটা ভুল, 1 এবং 2 সঠিক রয়েছে, 1 and 2 উভয় সঠিক রয়েছে। নেক্সট, ড্যাশ চর্বির ইমালসিফিকেশন, অর্থাৎ ফ্যাটের ডিপোজিশন, মানে ফ্যাটকে, ফ্যাট গ্লোবিউলস গুলোকে ভেঙে কি করে না ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করে, কে, দ্যাট ইজ আমাদের ওয়ান এন্ড অনলি
বাইল জুস বা পিত্ত লবণ কোথায় উৎপন্ন হয়? লিভারে উৎপন্ন হয়। কোথায় এসে খরিত হয়? আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এইগুলো তোমাদের মনে রাখতে হয়, স্মল ইন্টেস্টাইনের মধ্যে। কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সম্ভব, অর্থাৎ এটা যে কার্বন, কার্বনের তোমরা জানো যে কার্বনের যে এরকম 4টে বন্ড থাকে, তার বাইরের ভ্যালেন্সি হচ্ছে 4, অর্থাৎ কার্বনের অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, যার ফলে 2 এবং 4, অর্থাৎ এইভাবে কি হয় না, কার্বন অনেকের সঙ্গে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে বা স্থিতিশীল যৌগ গঠন করে। কেন না, কার্বনের যে পারমাণবিক স্ট্রাকচার বা পারমাণবিক আকার সেটা কিন্তু অনেকটা ছোট। এটা ডাইরেক্ট কিন্তু তোমাদের এনসিইআরটি তে এই লাইনটাই তুলে দেওয়া রয়েছে। এই জন্য বলি যে বাবা এনসিইআরটি টা পড়ো, পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও ফান্ডামেন্টাল ক্লাস করার জন্য। পেইড ব্যাচে কারা যুক্ত হবে কারা হবে না? যারা বিগিনার তারা হবে, যারা মিডিও ক্যাটাগরি তারা হবে, যারা ভাবছো যে আমার এই বছর সিলেকশন দরকার, এটা প্র্যাকটিস দরকার, তারা হবে। যাদের অ্যাডভান্স প্রিপারেশন তাদের দরকার নেই। যারা প্র্যাকটিস করবে শুধুমাত্র ইউটিউব থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তাদের দরকার নেই, তারা বাড়িতে পড়ো। শিওর সিলেকশনের জন্য ভর্তি হও। যাদের নার্ভ শক্ত, কাট দুঙ্গা লাট দুঙ্গা, দরকার নেই, শুধুমাত্র ক্লাস করো তুমি, ইউটিউবে শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো, সবকিছু পেয়ে যাবে। যাদের মনে হচ্ছে না A to Z ক্লাস করব, একদম স্যারের সান্নিধ্যে থেকে বুঝবো, গুরুকুল সিস্টেমে পড়বো, অ্যাডমিশন নাও, অনেক কিছু শিখবে। আচ্ছা, গ্রহগুলো মিডমিড আকারে আলো দেয় না কেন? কারণ গ্রহগুলোর নিজস্ব আলো নেই, গ্রহগুলো আরো বর্ধিত উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ অপরের আলোকে আলোকিত হয়, তাই এটা বোঝানোর কিছু নেই। একটা ম্যাগনেসিয়াম ফিতা বায়ুতে জ্বলছে, তাহলে ম্যাগনেসিয়াম ফিতা যদি বায়ুতে জ্বলে এমজির সঙ্গে O2 যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? 2MgO, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড 2Mg + O2 = 2MgO। কতবার বলেছি তোমরা OH2 কেন করবে? হাইড্রোক্সাইড কি, এটা কি জল? তো জল থরি যুক্ত হচ্ছে, এটা অনেকেই করবে এই উত্তরটা। জল থরি যুক্ত হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে, অর্থাৎ অক্সিডাইজড হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে। তাহলে শুধু অক্সিজেন যুক্ত করো না, এটা হচ্ছে। আর OH2 মানে কি? OH2 মানে কি? H2ওটাই এই রূপে ঢুকছে, হাইড্রোক্সিল হয়ে ঢুকছে, অর্থাৎ যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখনই কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। হাইড্রোক্সাইড মানে কি? মানে জল রয়েছে ওখানটা। ক্লিয়ার হলো? এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে, জাস্ট, আর কিছু না। নেক্সট, C2H6 এবং C3H8 পৃথক ড্যাশ একক দ্বারা পৃথক হয়েছে। আচ্ছা, C2H6 থেকে C3H8 এর মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে? C এর কটা ডিফারেন্স? একটা C। আর H এর কটা ডিফারেন্স? দুটো H। তার মানে CH2 দ্বারা ডিফারেন্স হয়েছে। তার মানে CH2 কোথায় রয়েছে? দেখো দুটো অপশনে রয়েছে, এটা এটা। এইবার বলছে এটা কি হোমোলোগাস সিরিজ নাকি হোমোজিনিয়াস সিরিজ? সরি, মানে হেটারোজেনাস সিরিজ নাকি হোমোলোগাস সিরিজ, মানে একই শ্রেণীতে নাকি ডিফারেন্ট শ্রেণীতে? আচ্ছা, একই শ্রেণী কি করে বুঝবো? একই শ্রেণীর জন্য কি করে পেয়েছিলাম? CnH2n হতে পারে, অথবা যেটাকে আমি বলছিলাম যে অ্যালকেন, ঠিক আছে, মানে অ্যালকিন, অথবা অ্যালকেন হতে পারে CnH2n+2, অথবা CnH2n-2 হতে পারে, যে কোনো একটার মধ্যে থাকবে। আচ্ছা, আমরা এটাকে টেস্ট করি। C2H6, দেখো C যদি আমি এখানে n এর জায়গায় 2 বসে, তাহলে দেখো 2 2 4 5 6, হ্যাঁ মিলেছে। তার মানে এটা একটা কি? এটা একটা অ্যালকেন। C2H6 একটা অ্যালকেন। আবার C3H8 তুমি এখানে 3 বসো, 3 2 6 7 8, হ্যাঁ মিলেছে C3H8। তার মানে এটা একটা কি? অ্যালকেন। বোঝা গেল? তার মানে কি একই শ্রেণীতে বিলং করছে, অর্থাৎ অ্যালকেন শ্রেণীতে বিলং করছে। CnH2n+2 এদের হচ্ছে সাধারণ সংকেত। তার মানে কি হয়ে যাবে? অবশ্যই অবশ্যই হোমোলোগাস, CH2 এবং হোমোলোগাস। বারবার কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসছে অর্গানিক কেমিস্ট্রি, কোনটা হোমোলোগাস, কোনটা অর্থাৎ কোনটা হোমোলোগাস নয়, কোনটা কার আইসোমার, আমি কিন্তু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যারা বুদ্ধিমান তারা এখান থেকে বুঝে নেবে, যারা বুদ্ধিমান নয় শুধুমাত্র ক্লিক করে বেরিয়ে যাবে, তাদের জীবনটাও ক্লিক হয়ে যাবে। নিচের জিনের কিছু আছে। জিন কোথায় থাকে না? জিন থাকে ভাই ডিএনএ এর মধ্যে। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে ভাই একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে কি, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমাটিন থাকে, তার মধ্যে কি থাকে? তার মধ্যেই কিন্তু ডিএনএ থাকে। আর ডিএনএ এর মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। আর তার মধ্যে কি থাকে? জিন থাকে, জিন। বোঝা গেল? তার মধ্যে কি থাকে? জিন থাকে। সেই জিন কি করে না, জিন একটা নির্দিষ্ট নতুন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একদম ঠিক। জার্ম কোষে একটা জিন সেট থাকে। জার্ম কোষ মানে কি? জার্ম কোষ মানে যেটা যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয়। এবং 4 নম্বর বলতে তারা ডিএনএ এর অংশ, একদম ঠিক। কিন্তু তারা কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায় না, এটাকে ঠিক বললো? অবশ্যই পরিবর্তন হয়। যখন সেল ডিভিশন হচ্ছে, যখন কোনো কিছু জিনের প্যাটার্নের পরিবর্তন হচ্ছে, জিনের প্যাটার্নের পরিবর্তন হয় বলেই তো নতুন প্রজাতির উৎপত্তি হয়। আজকে যদি জিনের প্যাটার্নের পরিবর্তন না হতো তাহলে কি নতুন প্রজাতির উৎপত্তি হতো? এই যে মিউটেশন থিওরি, মিউটেশন থিওরি কেন এলো?
জিনের পরিবর্তন হচ্ছে, প্রকরণ হচ্ছে, নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে, জিনের পরিবর্তন অবভিয়াসলি হয় ভাই। তাহলে নিচের কোন ভুল বৈশিষ্ট্যটা ভুল? অপশন এ। নেক্সট, এবার তোমাদের একটা পিএইচ দিয়ে দিয়েছে, সেই পিএইচটাকে ঠিক করতে হবে কার সঙ্গে কার ম্যাচ হবে। আচ্ছা প্রথমে আমাকে বলো যে তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, কিন্তু ভালো করে মাথা দিয়ে ভাবো। আচ্ছা লেমন জুস তো অ্যাসিডিক, এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, তাই তো? তাহলে লেমন জুস যদি অ্যাসিডিক হয় তাহলে এর পিএইচ তো 14 হতে পারে না, হয় 1.2 হবে অথবা 2.2 হবে। অর্থাৎ এক নম্বর যেটা, সেটা হয় 1.2 হবে অথবা 2.2 হবে, অ্যাসিডিক যেহেতু। নেক্সট পয়েন্ট দেখো, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস মানে কি? গ্যাস্ট্রিক জুসে কে থাকে? HCl। তার মানে এর তো আরো কম হবে, লেমন জুসের থেকে গ্যাস্ট্রিক জুসের যে পাওয়ারটা সেটা তো আরো কম, মানে তার পিএইচটা তো আরো কম। দ্যাট ইজ তার পিএইচ এখানে সব থেকে কম পিএইচ কে 1.2, তার মানে ডেফিনেটলি 2 এর সাথে বি হবে। 2 এর সাথে কোন কোন অপশন বি রয়েছে? সবকটা অপশনই 2 এর সঙ্গে বি রয়েছে, ঠিক আছে। আচ্ছা একের সাথে কি হবে? একের সাথে সি হবে, 2 এর সাথে বি আর একের সাথে সি, 2 এর সাথে বি আর একের সাথে সি। এই অপশনে নেই, এই অপশনে নেই, দুটো অপশন আমার কাছে কিন্তু চলে এলো। নেক্সট দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা আমরা কি হিসেবে খাই? যেটা আমরা অ্যান্টাসিড হিসেবে খাই, সেটার পিএইচ বেশি হবে নাকি সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বেশি হবে? বলো। অবভিয়াসলি স্যার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কড়া লেভেলের অ্যালকালাইন, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বেশি হবে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কিন্তু 14 হবে, অর্থাৎ 4A, অর্থাৎ অপশন 2 উইল বি ইওর ডেফিনেটলি রাইট অ্যান্সার। এইভাবে কমন সেন্স লাগিয়েও তুমি কিন্তু এই ধরনের প্রশ্ন সলিউশন করতে পারো। আদারওয়াইজ আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো নিজেরা বাড়িতে বসে দেখে নিও কার কি হতে পারে, এগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে, দেখে নিও। এই লিস্টটা কিন্তু করে গেলে কিন্তু ডাইরেক্ট কমন পাবে, এটা এনসিইআরটি বেসড লিস্ট, ঠিক আছে। পিডিএফ টেলিগ্রাম গ্রুপ। সোডিয়াম ধাতু জলের সাথে বিক্রিয়া করছে। আচ্ছা সোডিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করে দেওয়া রয়েছে অলরেডি, তখন কি উৎপন্ন? Na এবং H, এদের মধ্যেই কিছু একটা উৎপন্ন করবে। তাহলে দেখো হাইড্রোজেন গ্যাস, আচ্ছা দেখো ক্লোরিন গ্যাস, ক্লোরিন কি করে আসবে? বারবার বোঝো, তুমি এটা না জানলেও পারবে। ক্লোরিন কোনো প্রতিক্রিয়া হবে না, এটা তো হতেই পারে না, কারণ তোমরা জানো যে সোডিয়াম জলের সঙ্গে প্রচুর পরিমাণ বিক্রিয়া করে। তাহলে এখানে এখানে ক্লোরিন কি করে আসবে? ক্লোরিনের তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা এবার দেখো এখানে বলেছে যে হাইড্রোজেন গ্যাস, এখানে মধ্যে শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা এখান থেকে যদি আমি শুধু NaOH করি, তার মানে Na একটা আর OH একটা, মানে একটা OH গেল। কিন্তু দেখো এখানে হাইড্রোজেন কটা ছিল? এখানে হাইড্রোজেন কটা ছিল? এখানে তো হাইড্রোজেন দুটো ছিল, তার মানে আরো একটা তো হাইড্রোজেন এখানে চলে আসবে। অর্থাৎ এখানে বিক্রিয়াটা যদিও ব্যালেন্স করা নেই, আরো একটা হাইড্রোজেন মাস্ট বি আসবে, কারণ এদিকের ভর আর এদিকের ভর নাহলে তো ইকুয়াল হবে না। আরো একটা হাইড্রোজেন মাস্ট বি এখানে দিতে হবে, নাহলে হবে না। তাহলে কি হবে না, হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? নেক্সট, একটি অপসারিত লেন্স, অপসারিত মানে একটি অপসারী লেন্স। অপসারী লেন্স মানে কি? দ্যাট ইজ, বলো। অবতল লেন্স, অবতল লেন্সকেই তো আমরা অপসারী লেন্স বলি। লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এফ ইকুয়াল টু 50 সেন্টিমিটার দিয়ে রয়েছে। আমরা কি জানি? পি ইকুয়াল টু 1/f আমরা জানি। তাহলে পি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 1 মানে এটা কিন্তু মিটারে রয়েছে, এটা কিন্তু মিটারে। তাহলে যখন এটা সেন্টিমিটারে রয়েছে যেহেতু, তাহলে আমাকে এটা 100 করে দিতে হবে। 100/f, অর্থাৎ এফ এর মান কত? 50, তাহলে 100/50, তার মানে 50 2 100। আর অবতল লেন্সের ফোকাল দৈর্ঘ্য কি হয়? ফোকাস দৈর্ঘ্য পজিটিভ না নেগেটিভ? জি অবশ্যই নেগেটিভ। উত্তলের ক্ষেত্রে কি হয়? পজিটিভ। তাহলে এটা কি হয়ে যাবে? এটা অবশ্যই তোমার হয়ে যাবে যে -2 ডায়াপ্টার হয়ে যাবে, -2 ডায়াপ্টার। উত্তর ক্লিয়ার হলো? তো এই ছিল তোমাদের আজকে ডিটেল ক্লাস, A to Z ক্লাস। আবার বলছি A to Z ক্লাস। যারা আমার সায়েন্স ব্যাচে অ্যাডমিশন নিতে চাও ভাই, আবার বলছি, যারা আমার সায়েন্স ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, বাংলায় পাবে, বাঙালির ছেলে, বাংলায় বুঝবে। হিন্দি চ্যানেল দেখে যদি বুঝতে যাও, আধা আধুরা জ্ঞান থেকে যাবে। তুমি হিন্দি চ্যানেল দেখো, যদি তুমি বুঝতে পারো হিন্দি, তুমি হিন্দি চ্যানেল দেখো, কিন্তু বাংলায় যে পরিমাণ তুমি কনসেপচুয়াল ক্ল্যারিটি পাবে, সেই পরিমাণ কনসেপচুয়াল ক্ল্যারিটি তুমি কিন্তু হিন্দি চ্যানেল থেকে পাবে না। প্রচুর ম্যাটেরিয়াল পাবে, বাট বিগ জিরো। হোয়াই বিগ জিরো? যে জিনিসটা তোমার ব্রেনে ঢুকবে না, সেই জিনিসটার জন্য তোমাকে এত গাদাগুচ্ছ নোটস নিয়ে কিচ্ছু করতে পারবে না। আজকে আমার কাছেও বা তুমি পাড়ার কারোর কাছে চলে গেলে বা কোনো একটা 200 টাকার কোর্স নিয়ে নিলে, সেখানে তুমি গাদাগুচ্ছ নোটস পেয়ে যাবে, বাট কনসেপ্টটা কে দেবে তোমাকে? সেই একই প্রশ্ন দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল যেখানেই যাও, গাদাগুচ্ছ টাকা, ফলের টাকা, ফুলের টাকা, জামার টাকা, কন্যাশ্রীর টাকা, ড্রেসের টাকা, সবকিছু পাচ্ছে, বাট
এডুকেশন বা শিক্ষাটা পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে সেটাই করা হবে, অর্থাৎ এখানে তুমি আর বাদ বাকি কিছু পাবে না, কিন্তু শিক্ষাটা, কনসেপ্টটা, ক্ল্যারিফিকেশনটা, ডাউট ক্লিয়ারিংটা তোমার 100% আমি করাতে পারবো। যারা চাও ভর্তি হতে পারো, যারা চাও পুরো প্রিপারেশন নেবে, মানে স্যার সায়েন্স তো নিচ্ছি, সায়েন্সটা যদি আপনি এত ভালো করে বোঝাতে পারেন তাহলে বাকিগুলো বোঝাতে পারবেন। অর্থাৎ জিএসটা কৌস্তব স্যারের ক্লাস তো তোমরা দেখেছো, উনি রিজনিং এর ম্যাথটাও করাবেন। তাহলে স্যার আর অল্প কিছু টাকা বেশি দিয়ে আমি কম্বাইন্ড ব্যাচেই পড়বো, করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা কথা বলে রাখতে পারি, দিনের শেষে তুমি লুজার হবে না, ইউ উইল বি আ বিগ গেনার। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের একটি সেশনে, পরের একটি ক্লাসে, আরো সুন্দর দুর্ধর্ষ ক্লাস নিয়ে, কারণ এরপর থেকে তোমাদের আমি এনসিইআরটির কিছু স্পেশাল অন ডিমান্ড ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ।